আসন্ন নির্বাচন শঙ্কার নাকি উৎসবের? জনাব তুষারের কাছে যেতে চাই। এই যে সমালোচকরা যেটি বলছেন যে গত সরকারের আমলেও এত ব্যয় হয়নি, তাহলে এবার যে ব্যয় বাড়লো, এই ব্যয় বাড়ার কারণ হিসেবে আপনি কি দেখছেন? এবার যেটি বলা হচ্ছে যে এবার নির্বাচন ঐতিহাসিক হবে, ঐতিহাসিক হবার কারণে কি ব্যয় আসলে বাড়লো বলে মনে করছেন আপনি? একটি ভালো কাজ করতে গিয়ে কেন আমাদের বেশি খরচ হবে? এটা যদি ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার করত, যাদেরকে মিথ্যাকে সত্য বানাতে হয়, তারা যদি বেশি খরচ করত, আমি বুঝতাম যে এই খরচের যৌক্তিকতা আছে। কিন্তু যে বক্তব্য জনগণেরই, যেমন গণভোট, যে নির্বাচন জনগণই চায়, যেমন সংসদ নির্বাচন, যে নির্বাচনে শুধু জুলাইয়ের পক্ষ অংশ নিচ্ছে, যেখানে প্রার্থী বাছতে জনগণকে খুব একটা চিন্তা করতে হবে না, কেননা এই নির্বাচনে স্বৈরাচার নাই এবং এই নির্বাচনে স্বৈরাচারের কোনো প্রার্থী নাই, যে নির্বাচনে সরকারের স্নেহপুষ্ট বিভিন্ন দল রয়েছে, সেই নির্বাচনে সরকারকে কেন এত খরচ করতে হচ্ছে? যে নির্বাচন জুলাইয়ের স্পিরিটে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মারামারি কেন হবে? মারামারি তো করতো শয়তান লোকেরা, মারামারি করতো খারাপ লোকেরা, যারা জোর করে ক্ষমতায় যেতে চায়, যারা জবরদস্তি করে, যারা বিরোধীদেরকে গায়ের জোরে দমন করতে চায়। এখন কে আছে যে গায়ের জোরে কাকে দমন করতে চায়? ফলে কেন এত নিরাপত্তা দরকার হচ্ছে? কি কারণে এত নিরাপত্তা খরচ? কি কারণে এত প্রচারণার খরচ? হ্যাঁ ভোট না ভোট তো মানুষের দাবি নাকি? তো মানুষ তো এমনিতেই হ্যাঁ ভোট দেওয়ার কথা, এটা কেন মানুষের কানের কাছে গিয়ে বারবার বলতে হবে আপনি হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ না দিলে বিপদ হয়ে যাবে? তার মানে কি তারা মনে করছেন যে বাংলাদেশের অনেক মানুষ নাতে ভোট দিয়ে হ্যাঁকে না করে দিতে পারেন? তাহলে এই পুরো ব্যাপারটা অযৌক্তিক, একটা অযৌক্তিক বিষয়কে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে এই কারণে যে তারা এটাকে যৌক্তিক করার চেষ্টা করছেন। কিভাবে জানেন? না, এটা তো আমাদের করতে হবে কারণ আমরা ভালোর জন্য খরচ করছি। আপনি ভালোর জন্যই তো কম খরচ করবেন, খারাপকে টিকে থাকার জন্য অনেক খরচ করতে হয়। যার চেহারা খারাপ তার মেকআপ বেশি লাগে, তাই না? যার চেহারা ভালো তার কি মেকআপ বেশি লাগে? যার চেহারা ভালো তার কি প্রত্যেকদিন বিউটি পার্লারে যাইতে হয়? তো এখন যদি কেউ বলে না আমার চেহারা এত ভালো, আরো ভালো করার জন্য আমি বিউটি পার্লারে যাই, আমার বিউটির পেছনে অনেক খরচ, তো এটা বললে তো এটা অযৌক্তিক হয়ে যাবে। আর কেউ যদি বলে যে না, ও এত সুন্দর তাই ওর সৌন্দর্যের পেছনে খরচকে আমরা মেনে নিচ্ছি, সেটা আরো অদ্ভুত। ওকে খেতে বলেন, ওর শরীর ঠিক রাখতে বলেন, হেলথ ভালো রাখতে বলেন, ব্যায়ামে খরচ করতে বলেন, চেহারায় কেন? এই জন্য এটা একটা অযৌক্তিক খরচ। দ্বিতীয়ত, আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা হিসাব দিয়েছেন 3100 কোটি টাকা খরচ, তার মধ্যে 1400 কোটির একটা খরচ আছে, 1200 কোটির একটা আছে, এর বাইরে অতিরিক্ত আরো 500 কোটি, সব মিলে 3100 কোটি, তারপর আবার 140 কোটি হচ্ছে হ্যাঁ ভোট না ভোটের প্রচারণায়। কিন্তু এর বাইরেও একটা খরচ আছে। আপনি যদি ধরে নেন প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী তার নির্ধারিত খরচ থেকে কিছু তো লুকিয়ে টুকিয়ে করে, ধরে নিলাম লুকিয়ে টুকিয়ে করা খরচ সহ 50 লাখ টাকা খরচ করে, যেটা অবশ্য অবিশ্বাস্য। 50 লাখে কিন্তু নির্বাচন হয় না, কিন্তু ধরেন 50 লক্ষ নির্বাচন খরচ করে এবং 6 জন প্রার্থী আছে এরকম, তাহলে প্রতি আসনে 3 কোটি টাকা, তাহলে 300 আসনে 900 কোটি টাকা আরো খরচ হবে। এবং এই 900 কোটির বাইরে তাদের সমর্থকরা খরচ করবেন, আরো লোকজন খরচ করবে, নানান ধরনের খরচ আছে। ধরে নেন আরো 1000 কোটি, তার মানে এইখানে 3100 কোটি, ওইখানে 1000 কোটি, 4100 কোটি টাকা এই নির্বাচনে এমনি খরচ হবে, মানে আইনসঙ্গত ভাবে, বেআইনি ভাবে আরো অনেক খরচ হবে। এই যে এত টাকা কেন খরচ হচ্ছে? এত বছর পরে ভোট হচ্ছে, এটা তো এমনিতে উৎসবের ভোট হওয়ার কথা। এই ভোটে মানুষের নাচতে নাচতে, গাইতে গাইতে, হেলতে দুলতে ভোট দিতে যাওয়ার কথা। কেন লোকজনকে এতবার বলতে হচ্ছে একটা হ্যাঁ ভোট না ভোটের জন্য? কেন লোকজনকে বলতে হচ্ছে মারামারি করবেন না? কেন লোকজনকে বলতে হচ্ছে সাবধান সাবধান? কি কারণে? কার প্রতি ভয়? কে আসবে কোথার থেকে? দেশে স্বৈরাচার বিতাড়িত, স্বৈরাচারের নেতৃবৃন্দ এখানে থেকে যে কোনো গণ্ডগোলে নেতৃত্ব দিবেন সেটারও কোনো সুযোগ নাই। তারপরে যে কয়জন বাংলাদেশের ছিলেন তার অধিকাংশ আছে জেলখানায়। তাহলে বাকি আছে কে? কে এখানে গন্ডগোল করবে? তাহলে কি জুলাইয়ের পক্ষ নিজেরা নিজেরা একজন আরেকজনের সাথে আপনি গন্ডগোল করবে? যেমনটি বললেন যে স্বৈরাচারের কেউ এই মুহূর্তে মানে নেই। বড় নেতারা তো কেউ নাই, জি, যাদের তাহলে বেশি এই যে ক্ষমতা তারা পালিয়েছে, কারণ পররাষ্ট্র পালানোর মন্ত্রণালয়ের ক্ষমতাও পক্ষ তাদের থেকে আছে। বলা হলো যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন যদি কোনো রকম সহিংসতার ঘটনা ঘটে, এর জন্য দায় থাকবে একটি দল, এবং যেই দলের কেউ এখন মাঠে নেই, এবং যারা যাদের বেশিরভাগ দেশে ছিলেন তারা এখন জেলে, তাহলে তারা কিভাবে দায়ী হন? সুকুমারের কবিতা আছে না, সুকুমার রায়ের, যে ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা। এখন আমি দেখছি আসলেই গাত্র হচ্ছে ব্যথা। কেননা যাদের বেশি ক্ষমতা, মানে তারা পয়সা কড়ি খরচ করে বা কোনোভাবে প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পেরেছেন, এমনকি আটক হওয়ার পরও 2-4 জন বেলজিয়ামে মাথাচাড়া দিয়েছেন, বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়েছেন, এরা তো গিয়েছে, তার মানে এরা বেশি ক্ষমতাবান ছিল, মানে পতনের পরেও তাদের ক্ষমতা ছিল। আর যাদের আরেকটু কম ক্ষমতা তারা আছে জেলখানায়, মাঝে মাঝে জেলখানার যে গাড়ি আছে ওইখান থেকে মাথা বের করে,
ডিম টিমও মারে ওদেরকে, ওদেরকে ডিম মারলে আবার ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ডিম মারা সিলেক্টিভ, একদিকে ডিম দিলে ওইটা পুষ্টি, আরেকদিকে ডিম দিলে ওইটা অন্যায়। তো এইগুলো যে চলছে এর মধ্যে ওনারা আশা আঘাতে করছেন, আবার মাথাও ফাটছে আমরা না অনেক জায়গায় ওনারা দেখছি। হ্যাঁ ওনারা আশা করছেন যে এরা ইলেকশনে গন্ডগোল করবে। এরা যদি ইলেকশনে গন্ডগোল করে তাহলে এই যে কিছুদিন আগে যে চেয়ার নিয়ে মারামারি করে একজন মারা গেল, এই গন্ডগোলটা কারা করলো? আমরা তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়েই যাচ্ছে। হ্যাঁ, তাহলে ভবিষ্যতে রাজনীতিতে এটার কোনো প্রভাব পড়তে পারে কিনা আপনার কি মনে হয়? আওয়ামী লীগবিহীন নির্বাচন তো অস্বাভাবিক কিছু না। আওয়ামী লীগ যে কাণ্ড করেছে এবং যেভাবে পতিত হয়েছে তাতে আওয়ামী লীগ নিজের জন্য নিজেই কুয়া খুঁড়ে সেখানে নিজেই পড়ে গিয়েছে, এবং এই কুয়া খোঁড়ার জন্য তারা নিজের দলে অন্য দলের লোকদেরকে জায়গা দিয়েছিল। আমরা অসংখ্য এখন দেখতে পাচ্ছি বিপ্লবীরা বের হয়ে এসেছেন যারা বলছেন যে তারা একসময় ছাত্রলীগে লুকিয়েছিলেন, যুবলীগে লুকিয়েছিলেন, বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন। তবে আওয়ামী লীগ নিজের পেটের মধ্যে নিজের বিরোধীদেরকে জায়গা দিয়ে নিজেরাই নিজেদের জন্য কুয়া খুঁড়ে সেই কুয়ার মধ্যে পড়ে গিয়েছেন, এবং তাদের কুয়ার ব্যাঙেরা বা তাদের কুয়ার মধ্যে লুকিয়ে থাকা বৃহৎ মাছেরা সব বেরিয়ে এসেছে। ফলে আওয়ামী লীগকে নিয়ে আসলে এই নির্বাচনে কেন অংশ নিচ্ছে না, কেন পারছে না, এই আলোচনা আসলে অর্থহীন। কিন্তু আমি আপনাকে একটু আগে যে একজন প্রার্থীর যে বিষয়টা বলছিলাম, সেখানে উনি একটা চমৎকার একটা ইশতেহার ঘোষণা করেছেন, তাসনিম জারা, এবং সেই ইশতেহারের মধ্যে উনি লিখেছেন উনি যেহেতু একজন ডাক্তার তাই ডাক্তারের হাতে ওনার এলাকার স্বাস্থ্য সমস্যার সমাধান হবে। কিন্তু ওনারা এনসিপিতে ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু কোনো ডাক্তার নিয়োগ হয়নি। তো ডাক্তারের হাতে যদি স্বাস্থ্য সমস্যার সমাধান হতো তাহলে এই এই যে বিষয় সেই বিষয়টা তো ওনারা তখন দাবি করতে পারতেন। এই যে মানুষেরা বুঝছেন, একটু আগে আপনি ফেক মুনাফেক এরকম আলাপ সালাপ করছিলেন না, আমি দেখলাম যে এনসিপিতে থাকার সময় তার কথা একরকম ছিল, বেরোয় আসার পর কথাবার্তা সব অন্যরকম হয়ে গেছে 24 ঘন্টার ব্যবধানে। এবং ওইখানে উনি একটা জায়গায় বলেছেন যে উনি যদি সংসদে যান উনি তিতাস গ্যাস জাতীয় অন্য সব যারা সার্ভিস আছে সেই সার্ভিসগুলিতে যদি সেবা দিতে না পারে তাহলে বিল দিবে না, এটা উনি প্রস্তাব করবেন আইন হিসেবে। এবং ইংলিশে লিখেছেন নো সার্ভিস নো বিল, সেবা না দিলে বিল নাই। তাহলে নো ট্রিটমেন্ট নো রিলিজ, এটা উনি অনুবাদ করে না কেন? এই যে বিরোধিতার জন্য ফ্যাসিবাদের চেহারা নেওয়া, অর্থাৎ ফ্যাসিবাদ যেরকম এক কথার অর্থ আরেক রকম করতো, ফ্যাসিবাদের কথার অর্থ আবার এক কথার অর্থ আরেক রকম করা হয়েছে। ইউনিভার্সিটিতেও তো লেখা থাকে নো কার্ড নো এন্ট্রি, নো মাস্ক নো এন্ট্রি, মানে কি আপনি মাস্কও পরেন না ঢুকেন না, ব্যাপারটা কি তাই? এখন এগুলা যে হয়েছে এগুলা করে করে ওনারা আজকের এই অবস্থাটা তৈরি করেছে, যে জন্য আজকে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। আওয়ামী লীগ নিয়ে আলোচনা হইতোই না যদি ওনারা আওয়ামী লীগের মতো আচরণ না করে, যদি আসলে বিপ্লবের যে আচরণ, বিপ্লবীদের যে আচরণ, সেই আচরণটা যদি আমরা দেখতাম। যেমন ঘুষের প্রসঙ্গে আমার আলোচক বলেছেন, ফলে আজকে যখন আপনি বলছেন যে আওয়ামী লীগবিহীন যে নির্বাচন হয়েই যাচ্ছে, আওয়ামী লীগবিহীন নির্বাচনটা হয়েই যাচ্ছে, কিন্তু নির্বাচনটা কি আওয়ামী লীগের চেয়ে ভালো হচ্ছে কিনা এইটা এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা নির্বাচন আওয়ামী লীগ পক্ষ নিত, সেটা কি পক্ষ? শুধু নিজের মার্কার পক্ষ। তারপর হচ্ছে নিজের মার্কা যারা পায় নাই তাদেরকে একটা মার্কা ডিস্ট্রিবিউট করে দিয়ে আবার তাদের পক্ষও নিত, যে কারণে স্বতন্ত্র প্রার্থী জেতার পরে আওয়ামী লীগের এমপিরা গিয়ে আনন্দ করে, নিজের প্রার্থী হেরে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী গিয়ে আনন্দ করে। এমনকি আমাদের এখানকার বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এখন অনেক বিপ্লবী, এরাও গিয়ে তখন আনন্দ করেছে যে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। মজার ব্যাপার কি জানেন? ওই স্বতন্ত্র প্রার্থী এখন জেলে, আওয়ামী লীগকে হারিয়ে দেওয়ার পরেও উনি জেলে। এবং এটার কারণ কিন্তু ওইটাই যে আওয়ামী লীগ তার বিজয় নাচানাচি করেছে। এখন যে নির্বাচনটা হচ্ছে সামনে, এই নির্বাচনটা কেন আসলে ঐতিহাসিক হচ্ছে না বা হবে না, এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই একজন প্রার্থী মৃত্যুবরণ করছেন সন্ত্রাসের কারণে। কিন্তু কার্যকরভাবে সন্ত্রাস রোধ বা নিরাপত্তা বিধানের জন্য যে পরিমাণ আগ্রহ সরকারের দেখানো উচিত ছিল, সরকার সেটা এখনো দেখান নাই। দ্বিতীয় হচ্ছে এই নির্বাচনের আগে যখন এই নির্বাচন বিষয়ক কথাবার্তা হচ্ছে, একটি দলকে তাদের ইচ্ছা মতো প্রতীক বানিয়ে সেটা বরাদ্দ করে দেওয়া হয়েছে। তারা যেভাবে চেয়েছে সেইভাবে একটা প্রতীক বানিয়ে দেওয়া হয়েছে। এত প্রতীক থাকার পরও তাদের পছন্দ না, সেই জন্য তারা ওই প্রতীক নেয় নাই। যেমন ধরেন আপনি এটা করতে পারেন, কিন্তু আপনি একটা বড় স্টোরে গেলেন, সেখানে শাড়ি পছন্দ না, আপনি জামদানি যে বানায় তাকে ডেকে এনে বললেন আমার ডিজাইনে জামদানি বানায় দেন। তো এটা তো করা হয়েছে, নির্বাচন কমিশন করেছে, এই কারণেও এই নির্বাচনে একটা পক্ষপাত দেখা গিয়েছে। তার মানে আপনি বলছেন যে কাস্টমাইজ করা হয়েছে, অবশ্যই এটা তো প্রমাণ আছে। তারপরে কি করা হয়েছে নির্বাচনে? তারপরে নির্বাচনে যেটা করা হয়েছে সেটি হচ্ছে এই নির্বাচনে
প্রার্থী বিভিন্ন যারা দল রয়েছেন সেই দলগুলি তাদের মতো নির্বাচন করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে অন্তত একটি দলের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা অনেকে জিতবে, জিতে তারা সংসদে যাবে এবং তারপরে তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হবে। মন্ত্রী তো যে জিতবে সেই তো হবেই, আলাদা করে এটা বলতে হলো কেন? এইখানেও একটা বিষয় এসেছে যে কারো প্রতি স্নেহ বেশি, সেটা বয়সের কারণে হোক আর যে কোনো কারণেই হোক। তারপরে এই নির্বাচনে আর কি সমস্যা দেখা দিয়েছে? এখানে দ্বৈত নাগরিকত্বের ইস্যুকে খুবই হালকাভাবে হ্যান্ডেল করা হয়েছে, এইখানে ঋণ খেলাপের ইস্যুকেও খুবই হালকাভাবে হ্যান্ডেল করা হয়েছে, এবং এই ঋণ খেলাপের ইস্যু হ্যান্ডেল করতে গিয়ে এনসিপির একজন প্রার্থীর বিপরীত প্রার্থী যিনি ঋণ পরিশোধ করে দিয়েছেন তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। এবং পোস্টাল ব্যালট তৈরি করা হয়েছে, সেই পোস্টাল ব্যালটে অনেক প্রার্থী যারা স্থগিত হয়ে গিয়েছিলেন তারা তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন কোর্টে গিয়ে, কিন্তু পোস্টাল ব্যালটের অন্তত 4.5 লক্ষ ভোট তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার আগেই কাস্টিং হয়ে গিয়েছে। তাইলে ওই যে 4.5 লক্ষ ভোটের মধ্যে যদি প্রার্থিতা ফেরত পাওয়া প্রার্থীরা থাকেন, যখন ভোটার ভোট দিয়েছে তখন কিন্তু জানে যে ওই প্রার্থী নাই, কিন্তু যখন ভোট দেওয়া হয়ে গিয়েছে তখন কোর্ট থেকে তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। তাহলে এই পোস্টাল ব্যালট এইভাবে বিতর্কিত হলো। আবার কিভাবে হলো? কিছু বিশেষ রাজনৈতিক দলের প্রবাসী নেতাদের ঘরের মধ্যে 200, 300, 500 করে এই পোস্টাল ব্যালট আবিষ্কৃত হলো, সেটা দিয়েও বিতর্কিত হলো। তাহলে এই নির্বাচনটা ঐতিহাসিক কিভাবে হবে? এইটা ঐতিহাসিক হতে পারে এইভাবে যে এই নির্বাচনে অনেক কিছুই হয়েছে যা আগে বাংলাদেশ দেখেনি, এইভাবে ঐতিহাসিক হতে পারে। কিন্তু যদি আপনি নিরপেক্ষতা কিংবা যদি আপনি এই নির্বাচনের প্রসেসের যে শুদ্ধতা এটা নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন এত ইয়ে হয়েছিল, এত প্রার্থীদের প্রার্থিতা বা মনোনয়ন বাতিল হয়েছিল, অর্থাৎ গ্রহণ করা হয় নাই। অ্যাপিলে এসে দেখা গেল প্রায় 75 থেকে 80% তারা আবার ফেরত পেয়ে গেলেন। তার মানে মনোনয়ন বাছাইয়ের সময়ও এক ধরনের ইনকম্পিটেন্সি ছিল, যারা বাছাই করছিল তারা ঠিক মতো বাছাই করতে পারে নাই বলে আপিলে এসে সব ফেরত পাওয়া গেছে। এবং একজন ব্যারিস্টার তো বলেছেনই যে তিনি 70টার বেশি কেস করেছেন এখানে এবং প্রায় সবগুলি সাকসেসফুল হয়েছে। তাহলে আপনি দেখেন মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে এক ধরনের ইনকম্পিটেন্সি ছিল। এবং সবশেষে আমি যদি এইভাবে আসি, এইখানে নির্বাচন সংক্রান্ত যে প্রসেস বা নির্বাচন সংক্রান্ত টাকা পয়সা সময় এগুলোর ব্যাপারে দাবি দেওয়া বলেন আর ব্যাখ্যা বলেন সব দিবে নির্বাচন কমিশন, কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে এই নির্বাচনে ভোট গুনতে বেশি সময় লাগবে। এই নির্বাচনে ভোট গুনতে কেন বেশি সময় লাগবে, কি কারণে বেশি সময় দরকার হবে, অথবা এই সময় কমানোর জন্য কি করা হচ্ছে, এই ব্যাপারে কিন্তু কোনো ব্যাখ্যা নাই। বলা হয়েছে বেশি সময় লাগবে এবং এমন একটা সময় বলা হয়েছে যেটা অস্বাভাবিক, এটা লাগার কোনো কারণ নাই। কারণ আমরা দেখেছি যে 12-14টা প্রতীক নিয়েও ভোটের রেজাল্ট আমরা একদিনের মধ্যে পেয়েছি, সেখানে এখন অধিকাংশ জায়গাতে 6 জন 7 জন 8 জন প্রার্থী, এর বেশি নাই। আর গণভোটের হ্যাঁ না তো শুধু ইয়েস অ্যান্ড নো, এটা গোনার জন্য কিন্তু অনেক লোকের প্রয়োজন হয় না। আমি হিসাব করে দেখেছি যে মিনিটে যদি একজন ব্যক্তি 5টা ভোটও গোনে, 6 জন লোককে নিয়োগ দিলে পরে এইটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে গুনে ফেলা সম্ভব প্রত্যেক কেন্দ্রে। ঐকিক নিয়ম, খুব সহজ। তাহলে এই সব অদ্ভুত বক্তব্য, অদ্ভুত কাজকর্ম, অদ্ভুত সিলেক্টিভ টেন্ডেন্সি, অদ্ভুত অনুবাদ, অদ্ভুত ইশতেহার, এই সব কিছু মিলে আমরা যেটা লক্ষ্য করছি যে নির্বাচন হচ্ছে, কিন্তু এই নির্বাচনও কাউকে জিতিয়ে আনার একটি প্রচ্ছন্ন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে জিতিয়ে আনার প্রচ্ছন্ন চেষ্টাটাই নির্বাচনকে বিতর্কিত করে এবং এগুলো নিয়ে প্রশ্ন তোলার সুযোগ চলে আসে।